জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ ৩ দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ কর্মসূচি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। ব্লকেট কর্মসূচির আওতায় বন্ধ রয়েছে শাহবাগের রাস্তা, তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহনগুলোকে যাতায়াতের সুযোগ করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা, আইসিটি আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি, এই ৩ দাবিতে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর অবস্থানের পর মিন্টো রোডের মোড়ে সমাবেশ করে তারা। সমাবেশের পর শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী দলের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা যেভাবে মানুষ খুন করেছে, আয়না করে নিয়েছে, আমি এটা বিচার চাই এবং তাদেরকে নিষিদ্ধ করা হোক, আমি এটা চাই। আওয়ামী লীগ আমাদের উপর অত্যাচার করছিল, আমার চোখের সামনে আমার ফ্রেন্ডে মারা ফেলছে, আমার ছোট ভাইরা আগুনে পুড়ে ফেলছে। আওয়ামী লীগ এদেশের অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। এজন্য আওয়ামী লীগ এদেশে রাজনীতি করা সন্ত্রাসী দল। আমরা চাচ্ছি না আওয়ামী লীগ এদেশে রাজনীতি করে। অনতিবিলম্বে বিগত 16 বছর যারা এই দেশের মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রুলাল চালিয়েছে, তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে অনতিকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। শাহবাগ থেকে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শাহাদাত অভ্র। অভ্র, শাহবাগ অবরোধে অংশগ্রহণ বাড়ছে কি বলছে বিক্ষোভকারীরা, আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে সোনালী, এখানে যারা আছেন প্রত্যেকেই কিন্তু হচ্ছে মূলত গণজমায়েত যেটি কিনা হচ্ছে ৩টায়, সেই ৩টার জন্য এসেছেন এবং বলা চলে সকাল থেকেই কিন্তু হচ্ছে অনেকেই আসা শুরু করেছেন। বিশেষ করে ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু এই যে গণজমায়েতে অংশগ্রহণ করতে কিন্তু হচ্ছে ছুটে এসেছেন। আমি অনেকের সাথে কথা বলেছেন, তারা কিন্তু হচ্ছে বলছে যে এই গণজমায়েতের জন্য তারা ঢাকার বাইরে নানা প্রান্ত থেকে হচ্ছে ছুটে এসেছেন। তার সাথে সাথে যদি বলে রাখতে চাই, এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু অনেকে এসেছে যারা কিনা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এখানে স্লোগান তুলেছেন এবং স্লোগানে এই যে পুরো শাহবাগের যেই চত্বর, এই পুরো হচ্ছে 4 রাস্তার মোড়, এখানে কিন্তু হচ্ছে সকাল থেকেই অনেকেই স্লোগানে মুখরিত করে রেখেছে। মূল যেই অনুষ্ঠানটি হওয়ার কথা, মূল যেই জমায়েতে হওয়ার কথা, সেটি কিন্তু দুপুর 3টায়, আর সেটির জন্যই কিন্তু সবাই অপেক্ষায় আছে এবং যত বেলা বাড়ছে তত বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বলাই চলে যে অনেকাংশেই যেই মানুষের সংখ্যা, ছাত্র জনতা, সবার কিন্তু হচ্ছে ভিড় বাড়ছে আস্তে আস্তে। এখানে যারা আছে তাদের প্রত্যেকেরই কিন্তু একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে এই কর্মসূচি চলবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। তাছাড়াও বলে রাখতে চাই যে এটি কিন্তু হচ্ছে টানা 3য় দিনের মতো চলছে। এর আগেও কিন্তু গতকালকেও আমরা দেখেছি এখানে অবস্থান নিয়েছিল হাজার হাজার ছাত্র জনতা, যেখানে শুধু একটি দল নয়, মতের নয়, বরঞ্চ জুলাই অভ্যুত্থানের সাথে, জুলাই চেতনার সাথে যারা যুক্ত, জুলাইয়ের বিভিন্ন সংগঠন, একই সাথে রাজনৈতিক দল, ব্যক্তিবর্গ কিন্তু এখানে ছিল। শুধুমাত্র বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ছাড়া প্রায় বলা চলে সবগুলো রাজনৈতিক দল ছিল। আওয়ামী লীগের যে নিষিদ্ধের দাবি, সেই নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা এখানে জড়ো হয়েছে এবং বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই থাকবেন এবং তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলবে এবং দুপুর 3টায় কিন্তু হচ্ছে তাদের যে মূল গণজমায়েত, সেটির জন্য কিন্তু হচ্ছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং তারা আশা করছে এই গণজমায়েতের মাধ্যমে সরকার নিশ্চিতভাবে যেই গণহত্যাকারী দলটি আছে সেটিকে নিষিদ্ধ করবে, এমনটা প্রত্যাশা তাদের। এই ছিল সোনালী আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি সহকর্মী শাহাদাত অভ্র এবং জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10:30 থেকে শুরু হয়ে 15 মিনিটের জন্য বন্ধ রাখে আন্দোলনকারীরা।
লীগ নিষিদ্ধ নিয়ে ঢাকার আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজপথে নামেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বলেন, হাজারো ছাত্র জনতা যাদের হাতে শহীদ হয়েছে সেই খুনিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায়। বহু আওয়ামী লীগ নেতা নিরাপদে পালিয়েছে। অবিলম্বে দলটি নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান তারা। পরে কেন্দ্রের নির্দেশনায় মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে কমিটিকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে কথা জানান তিনি। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলা আন্দোলনে জনগণের ভোগান্তির বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই, এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলবে, এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে। অপরিকল্পিত নগরায়ন এবং শিল্পায়নের কারণে দেশের 0.19% কৃষি জমি নষ্ট হয়। ফলে টেকসই উন্নয়নের জন্য সমন্বিত স্থানিক পরিকল্পনা দরকার। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স আয়োজিত 4র্থ আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এই সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রোহিঙ্গা শিবির বা অর্থনৈতিক অঞ্চলগুলো জীববৈচিত্র্য ধ্বংস করছে। তিনি আরও বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের ভারে জীববৈচিত্র্যের এখন জরাজীর্ণ অবস্থা। ফলে নদী, জলাশয় এবং জীববৈচিত্র্যকে প্রাধান্য দিয়ে উন্নয়ন কাজ করতে হবে। একই সঙ্গে তিনি দেশের প্রতিটি এলাকাকে পরিকল্পনার আওতায় আনার বিষয়ে দৃষ্টিপাত করেন। তবে এই পরিকল্পনা শুধু একটি মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, বরং সকল মন্ত্রণালয়কে এ ব্যাপারে সচেতন হতে হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। বাংলাদেশের শহরগুলো বর্তমানে বিক্ষিপ্তভাবে গড়ে উঠছে। দ্রুত অপরিকল্পিত নগর সম্প্রসারণের ফলে বিদ্যমান শহরগুলোর আকার ক্রমাগত বাড়ছে। বাংলাদেশের নগর সম্প্রসারণের হার তালিকায় থাকা বিশ্বের সর্বোচ্চ দেশগুলোর মধ্যে অন্যতম। 2001 সালে নগর জনসংখ্যা 23.3% থেকে বেড়ে 2011 সালে 28.4 এবং 2021 সালে 31.66 হয়েছে এবং 2035 সালের মধ্যে তা 38.2 পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। পয়েন্টম্যানের ভুল সিগন্যাল দেওয়ার কারণে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের 2 কোচ ভাঙা বামনকান্দা জংশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা খুলনা, ঢাকা বেনাপোল ও ঢাকা রাজবাড়ী রুটে ট্রেন চলাচল 12 ঘন্টা ধরে বন্ধ রয়েছে। শুক্রবার রাত 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ভাঙা রেল কর্তৃপক্ষ জানায়, রাতে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসটি ভাঙা রেল জংশন থেকে বের হওয়ার পর কিছু দূর গেলে ইঞ্জিন সহ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এক্ষেত্রে পয়েন্টম্যান কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি না নিয়ে সিগন্যাল বা পয়েন্ট পরিবর্তন করায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় কর্মরত পয়েন্টম্যানকে বরখাস্ত করা হয়েছে। এদিকে লাইনচ্যুত কোচ দুটি উদ্ধারে ঈশ্বরদী ও খুলনা থেকে আনা 2টি রিলিফ ট্রেন কাজ করে যাচ্ছে। দুর্ঘটনার সময় কয়েকশো যাত্রী দুর্ভোগে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শিল্পাঞ্চল আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় রুবেল মণ্ডলকে নৃশংসভাবে হত্যার অন্যতম মূল হোতা আমজাদ মণ্ডল ও তার সহযোগী জুয়েলকে গ্রেফতার করছে র্যাব 4-এর সদস্যরা। সকালে র্যাব 4-এর CPC 2-এর কোম্পানির কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকার ধামরাই থানার কালামপুর এলাকায় অভিযান পরিচালনা করে আশুলিয়ার পাড়াগ্রামের রুবেল মণ্ডল হত্যাকাণ্ডে জড়িত আমজাদ ও জুয়েলকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব। ভিকটিমের সাথে মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলে আসছিল। আটক আমজাদের তারই জেরে মীমাংসার কথা বলে আসামিরা আশুলিয়ার পাড়াগ্রামের একটি অফিসে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রুবেল মণ্ডলকে। এরপর মাছের ঘেরে মরদেহটি ফেলে পালিয়ে যায় তারা। পরে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র্যাব 4-এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই। ভোর 6টার দিকে রাজধানীর বনানীর একটি হাসপাতালে মারা যান তিনি। বাদ জোহর গুলশান জামে মসজিদে জানাজা শেষে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে। মুস্তাফা জামান আব্বাসী লোকসঙ্গীত শিল্পী ও সুরকার আব্বাস উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র। সঙ্গীতে অবদানের জন্য তিনি 1995 সালে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদকে ভূষিত হন। নজরুল ইসলামকে নিয়ে তার কাজের জন্য তিনি 2013 সালে নজরুল মেলায় আজীবন সম্মাননা লাভ করেন। আব্বাসী মোট 50টি বই প্রকাশ করেন। তিনি ভাওয়াইয়া গানের উপর 2টি বই প্রকাশ করেন, যার মধ্যে 1200 গানের উল্লেখ রয়েছে। মুস্তাফা জামান আব্বাসী 1936 সালের 8 ডিসেম্বর পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। দেশের একজন রাজপুত্রকে আমরা হারিয়েছি। আপনাদের দোয়াই ওনাকে জান্নাতবাসী করতে পারেন। আমরা দেশবাসী সবার কাছে দোয়া চাই। নিচে নামলে ওনার তেলাওয়াত শোনাবে, তো এত সুন্দর করে হামনাত গাজল এবং কোরআন তেলাওয়াত করতেন। ওনার যে সঙ্গীত যে সংগ্রহ, ওনার যে সঙ্গীত গবেষণা, ওনার যে সঙ্গীতের উপর যে ওনার বইগুলো আছে, সব মিলে উনি বাংলাদেশের সঙ্গীত অঙ্গদ একজন কিংবদন্তি ছিলেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে 3 দিনের জাতীয় রোবোটিক্স ও প্রযুক্তি উৎসব। এতে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 1,500 শিক্ষক শিক্ষার্থী। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, মেলায় শেষ দিনের স্টলে কি কি প্রদর্শনী সাজানো হয়েছে আমাদেরকে জানাবেন। দেখুন, রোবটের যে ক্রমবর্ধমান বিস্তৃতি, এর ফলে আমরা দেখতে পাচ্ছি বৈশ্বিক অর্থনীতি এবং কর্মসংস্থান তৈরিতে বড় একটি পরিবর্তন এসেছে। আমরা দেখছি যে মানুষের কাজগুলো এখন রোবট করছে। এমন অবস্থায় বিশ্বের সাথে তাল মিলাতে বাংলাদেশ কতটুকু প্রস্তুত, সেই জায়গাতেই মূলত আজকের এই 3 দিনের উৎসব। আজ সমাপনী দিন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট নিয়ে এসেছেন এবং আমরা এই মুহূর্তে আসলে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি বোম ডিসপোজাল প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্য দিয়ে মূলত কিভাবে বোমকে কিভাবে ধ্বংস করা হবে, পাশাপাশি ওই বোমের এইটার সাথে সম্পর্কিত অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তারা তুলে ধরেছেন। মূলত ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এটি প্রদর্শন করছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মানুষের অবয়বে আরও একটি রোবট। এই রোবটটি দিয়ে মূলত দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করা হবে। আমরা সেই দৃশ্যটি এখানে দেখতে পাচ্ছি এবং এখানে যারা শিক্ষার্থীরা এই প্রজেক্টটি নিয়ে এসেছেন তারা বর্ণনা করছেন এই মানুষের অবয়বের যে রোবট, এটি মূলত দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নির্দেশনার ক্ষেত্রে এটি কাজ করে। বলে রাখি যে এখানে শুধু বিশ্ববিদ্যালয় নয়, কলেজের শিক্ষার্থীরাও, বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে এসেছেন। মূলত এই চতুর্থ শিল্প বিপ্লব যে হবে, সেই চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম যে বিষয়টি ধরা হচ্ছে সেটা হলো রোবট এবং প্রযুক্তিকে কিভাবে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সংযুক্ত করা যায় এবং তার মধ্য দিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ কতটুকু এগিয়ে যেতে পারে, সেই বিষয়টি মূলত এই 3 দিনের উৎসবের মধ্য দিয়ে তুলে ধরছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এই ছিল আমার কাছে 3 দিনের উৎসবের আজকে সমাপনী দিনের প্রজেক্ট প্রদর্শনীর সবশেষ তথ্য। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। ভারতের উস্কানিমূলক হামলার বিপরীতে বড় ধরনের সামরিক অভিযান অপারেশন বুনিয়ান উন মারসুস শুরু করেছে পাকিস্তান। জিও নিউজ জানায়, পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভারতের অমৃতসরে একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংস হয়ে গেছে। এই স্থাপনাটি দূরপাল্লার সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রাহ্মোস মজুত করে রাখা হতো বলে জানা গেছে। এছাড়া শনিবারের এই হামলায় ভারতের উধামপুর ও পাঠানকোট বিমান ঘাঁটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম। এর আগে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। তবে এতে জনমালের কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন ISPR এর ডিরেক্টর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তবে এই হামলার পর শনিবার দুপুর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে ইসলামাবাদ। করাচি বিমানবন্দর থেকে যাত্রীদের সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।